১ মার্চ ১৮৯৬ পূর্ব আফ্রিকার রুক্ষ এবং পাহাড়ি এক প্রান্তর আদোয়া। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মাঝেই পাহাড়ি গিরিপথগুলো দিয়ে দারুণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে ইতালীয় সাম্রাজ্যের এক বিশাল এবং সুসজ্জিত সামরিক বাহিনী। তাদের হাতে রয়েছে আধুনিক ইউরোপীয় রাইফেল, ভারী আর্টিলারি এবং মেশিন গান। ইতালীয় জেনারেল ওরেস্তে বারাতিয়েরি এবং তার বাহিনীর ধারণা ছিল এটি হবে একটি অত্যন্ত সহজ যুদ্ধ। তারা ভেবেছিল আফ্রিকার গুটি কয়েক আদিবাসী এবং বর্ষা হাতে থাকা অশিক্ষিত কৃষকের দল ইউরোপের এই আধুনিক এবং সুশৃঙ্খল বাহিনীর কামানের গোলার সামনে কয়েক ঘন্টাও টিকতে পারবে না। তারা ভেবেছিল দুপুরের আগেই তারা এই প্রান্তর দখল করে ইতালির জন্য এক নতুন উপনিবেশের জন্ম দেবে। কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই ইতালীয় বাহিনীর সেই অহংকার এবং আত্মবিশ্বাস চরম আতঙ্কে পরিণত হল। পাহাড়ের চূড়া এবং চারপাশের উপত্যকা থেকে হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক বিশাল জনসমুদ্র। প্রায় ১ লাখ আফ্রিকান সৈন্যের এক সুবিশাল বাহিনী, যাদের হাতে শুধু বর্ষা বা ঢাল ছিল না, ছিল ইতালীয়দের মতোই আধুনিক রাইফেল এবং কামান। আর এই বাহিনীর একেবারে সামনে ঘোড়ার পিঠে বসে স্বয়ং নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সম্রাট দ্বিতীয় মেনেলিক এবং তার স্ত্রী সম্রাজ্ঞী তাইতু বেতুল। শুরু হলো এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী যুদ্ধ। মাত্র কয়েক ঘন্টার সেই অসম যুদ্ধে ইতালীয় বাহিনীর অহংকার চিরতরে ধুলোয় মিশে গেল। ইউরোপের একটি পরাক্রমশালী আধুনিক সেনাবাহিনী আফ্রিকার একটি স্বাধীন দেশের হাতে আক্ষরিক অর্থে কোচকাটা হলো। হাজার হাজার ইতালীয় সেনা নিহত হলো, আর বাকিরা প্রাণ ভয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেল। এই আদোয়ার যুদ্ধ পুরো বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র এবং উপনিবেশবাদীদের এক বিশাল ধাক্কা দিয়েছিল। ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে যখন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের মতো ইউরোপীয় পরাশক্তিগুলো পুরো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে কেক কাটার মতো ভাগ করে নিয়েছিল, তখন কিভাবে কেবল একটি মাত্র দেশ ইথিওপিয়া অর্থাৎ তৎকালীন আবিসিনিয়া নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পেরেছিল? কি এমন সামরিক এবং কূটনৈতিক চাঞ্চল্য ছিলেন সম্রাট মেনেলিক, যার ফাঁদে পা দিয়ে ইতালীয় সাম্রাজ্য তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হারের শিকার হয়েছিল? কেন ইউরোপীয়রা শত চেষ্টা করেও ইথিওপিয়াকে কখনো তাদের উপনিবেশ বা কলোনি বানাতে পারেনি? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। '৮৮০ দশকের আগে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ ছিল মূলত আফ্রিকার উপকূলীয় অঞ্চলগুলোতেই। কিন্তু শিল্প বিপ্লবের পর ইউরোপের কারখানাগুলোর জন্য বিপুল পরিমাণ কাঁচামাল যেমন রাবার, তামা, সোনা, হীরা এবং পাম তেলের প্রয়োজন দেখা দেয়। আর এই অফুরন্ত কাঁচামালের সবচেয়ে বড় ভাণ্ডার ছিল আফ্রিকা মহাদেশ। শুরু হলো স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বা আফ্রিকা দখলের এক উন্মাদ প্রতিযোগিতা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সবাই পাগলের মতো আফ্রিকার ভূখণ্ড দখল করতে শুরু করলো। কিন্তু এই দখলদারিত্ব নিয়ে ইউরোপীয় পরাশক্তিগুলোর মধ্যে যাতে নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে না যায়, সেজন্য ১৮৮৪ থেকে ১৮৮৫ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি সম্মেলনের আয়োজন করেন, যা বার্লিন কনফারেন্স নামে পরিচিত। এই কনফারেন্সে ইউরোপের পরাশক্তিগুলো একটি টেবিলে বসে আফ্রিকার একটি বিশাল মানচিত্র সামনে রেখে পেন্সিল এবং স্কেল দিয়ে পুরো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তারা আফ্রিকার কোনো রাজা, গোত্রপ্রধান বা সাধারণ মানুষের মতামতের কোনো তোয়াক্কাই করেনি। মাত্র কয়েক বছরের মধ্যে পুরো আফ্রিকা মহাদেশ ইউরোপের উপনিবেশে পরিণত হয়, শুধুমাত্র দুটি দেশ বাদে। একটি হল লাইবেরিয়া। স্বাধীন হওয়া কৃষ্ণাঙ্গ আমেরিকান দাসদের হাতে প্রতিষ্ঠিত এই দেশটির সুরক্ষায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর অন্যটি হল পূর্ব আফ্রিকার এক বিশাল এবং প্রাচীন সাম্রাজ্য আবিসিনিয়া বা ইথিওপিয়া। ইউরোপীয়দের চোখে ইথিওপিয়া ছিল একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। লোহিত সাগরের উপকূলে হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত হওয়ায় এর ভূকৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম। বিশেষ করে ১৮৬৯ সালে সুয়েজ খাল চালু হওয়ার পর লোহিত সাগর দিয়ে বাণিজ্যের পথটি ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ইথিওপিয়া দখলের দায়িত্ব এসে পড়ে ইতালির ঘাড়ে। ইতালি তখন ইউরোপের একটি নবগঠিত রাষ্ট্র। ব্রিটেন বা ফ্রান্সের মতো তাদের বিশাল কোনো সাম্রাজ্য ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মর্যাদা বাড়ানোর জন্য তাদের একটি কলোনি বা উপনিবেশের খুব প্রয়োজন ছিল। ইতালি ইথিওপিয়ার পাশের দুটি অঞ্চল ইরিত্রিয়া এবং সোমালিল্যান্ড দখল করে নেয়। তাদের পরবর্তী এবং চূড়ান্ত লক্ষ্য ছিল মাঝখানে থাকা ইথিওপিয়াকে দখল করে নিজেদের এক বিশাল পূর্ব আফ্রিকান সাম্রাজ্য গড়ে তোলা। কিন্তু ইতালি বুঝতে পারেনি যে ইথিওপিয়া আফ্রিকার অন্য কোনো সাধারণ দেশ নয়। তাদের ইতিহাস, ভূগোল এবং নেতৃত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন।
ইউরোপীয়রা যখন আফ্রিকায় উপনিবেশ স্থাপন করত তখন তারা একটি খুব চতুর অজুহাত ব্যবহার করত। তারা বলতো, আমরা এখানে শাসন করতে আসিনি, আমরা এই অশিক্ষিত এবং বর্বর আফ্রিকানদের সভ্য করতে এসেছি, তাদের কাছে খ্রিস্ট ধর্মের আলো পৌঁছে দিতে এসেছে। কিন্তু ইথিওপিয়ার ক্ষেত্রে তাদের এই সিভিলাইজিং মিশন বা সভ্য করার অজুহাতটি একেবারেই অচল ছিল। কারণ ইথিওপিয়া কোনো উপজাতীয় বা অসভ্য অঞ্চল ছিল না, এটি ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন একটি রাষ্ট্র। ইথিওপিয়ানরা দাবি করত যে তাদের রাজবংশ বা সলোমনিক ডাইনেস্টি সরাসরি জেরুজালেমের রাজা সলোমন অর্থাৎ হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং সেবার রানীর বংশধর। এদিকে ইথিওপিয়া ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন একটি খ্রিস্টান সাম্রাজ্য। ইউরোপে খ্রিস্ট ধর্ম পুরোপুরি প্রসার লাভ করার অনেক আগেই ৩৩০ খ্রিস্টাব্দে ইথিওপিয়ার আকসুম সাম্রাজ্য খ্রিস্ট ধর্মকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেছিল। অর্থাৎ ইতালীয়রা এমন একটি দেশে খ্রিস্ট ধর্মের আলো ছড়ানোর অজুহাত দিচ্ছিল যারা ইতালির চেয়েও আগে থেকে খ্রিস্টান। এর পাশাপাশি ইথিওপিয়াকে রক্ষা করেছিল তাদের দুর্ভেদ্য ভূগোল। ইথিওপিয়া কোনো সমতল প্রান্তর ছিল না, এটি ছিল বিশাল সব রুক্ষ পাহাড়ি মালভূমি, গভীর উপত্যকা এবং দুর্গম গিরিখাতে ঘেরা এক প্রাকৃতিক দুর্গ। এই দুর্গম পাহাড়ি পথে কোনো আধুনিক ইউরোপীয় সেনাবাহিনীর পক্ষে রসদ এবং ভারী কামান নিয়ে অগ্রসর হওয়া ছিল আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। তবে ইতিহাস এবং ভূগোল থাকা সত্ত্বেও ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে ইথিওপিয়া ছিল রাজনৈতিকভাবে বিভক্ত। বিভিন্ন অঞ্চলের স্থানীয় রাজা, যাদের বলা হতো রাস, তারা নিজেদের মধ্যেই ক্ষমতা নিয়ে বিবাদে ব্যস্ত ছিল। ইতালি ভেবেছিল তারা এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে খুব সহজেই ইথিওপিয়া দখল করে নেবে। কিন্তু তাদের এই আশায় জল ঢেলে দিলেন এমন একজন মানুষ, যিনি শুধু ইথিওপিয়াকে একত্রিত করেননি, বরং ইউরোপীয়দের তাদের নিজেদের খেলাতেই পরাজিত করেছিলেন। তিনি হলেন ইথিওপিয়ার সম্রাট দ্বিতীয় মেনেলিক। দ্বিতীয় মেনেলিক ছিলেন শো অঞ্চলের রাজা। ১৮৮৯ সালে পূর্ববর্তী সম্রাট চতুর্থ ইয়োহানেসের মৃত্যুর পর মেনেলিক ইথিওপিয়ার সিংহাসনে বসেন। মেনেলিক ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান, বাস্তববাদী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি বুঝতে পেরেছিলেন যে ইউরোপীয়দের সাম্রাজ্যবাদী থাবা থেকে ইথিওপিয়াকে বাঁচাতে হলে শুধু বর্ষা, ঢাল আর দেশপ্রেম দিয়ে কাজ হবে না। আধুনিক ইউরোপীয় বাহিনীর মোকাবেলা করতে হলে তার চাই আধুনিক ইউরোপীয় অস্ত্র। কিন্তু ইউরোপীয়রা তো আর আফ্রিকানদের কাছে আধুনিক অস্ত্র বিক্রি করবে না। তাহলে উপায়? মেনেলিক এখানে এক অসাধারণ ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক খেললেন। তিনি ইউরোপীয় পরাশক্তিগুলোর নিজেদের মধ্যকার রেষারেষি এবং প্রতিযোগিতাকে কাজে লাগালেন। ব্রিটেন, ফ্রান্স এবং ইতালির মধ্যে তখন পূর্ব আফ্রিকায় আধিপত্য বিস্তার নিয়ে এক গোপন স্নায়ুযুদ্ধ চলছিল। ফরাসিরা চাইত না ইতালীয়রা শক্তিশালী হোক, আবার ইতালীয়রা চাইত ফরাসিদের রুখতে। মেনেলিক এই সুযোগে ফরাসি এবং রাশিয়ানদের সাথে অত্যন্ত ভালো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। রাশিয়া ছিল ইথিওপিয়ার মতো একটি অর্থোডক্স খ্রিস্টান রাষ্ট্র, তাই তারা ইথিওপিয়াকে নিজেদের মিত্র বলে মনে করত। ফরাসি এবং রাশিয়ানদের কাছ থেকে মেনেলিক বিপুল পরিমাণ আধুনিক স্নাইডার, রেমিংটন এবং গ্রাস রাইফেল কিনতে শুরু করেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, মেনেলিক খোদ ইতালীয়দের কাছ থেকেই প্রচুর অস্ত্র কিনেছিলেন। ইতালীয়রা ভেবেছিল মেনেলিক তাদের মিত্র এবং এই অস্ত্রগুলো মেনেলিক হয়তো তার অভ্যন্তরীণ শত্রুদের দমনের কাজে ব্যবহার করবেন। ইতালীয়রা স্বপ্নেও ভাবেনি যে তাদের বিক্রি করা অস্ত্র একদিন তাদের দিকে তাক করা হবে। মেনেলিক শুধু অস্ত্রই কেনেননি, তিনি তার সেনাবাহিনীকে আধুনিক ইউরোপীয় কায়দায় প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছিলেন। এর পাশাপাশি তিনি ইথিওপিয়ার বিভক্ত রাস বা স্থানীয় রাজাদের এক পতাকার নিচে নিয়ে আসেন। তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে নিজেদের মধ্যে লড়াই করার সময় এখন নয়। যদি ইতালি ইথিওপিয়া দখল করে তবে তারা কেউই টিকতে পারবে না। পুরো ইথিওপিয়া প্রথমবারের মতো একটি অখণ্ড এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইউরোপীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হল। ইথিওপিয়া এবং ইতালির যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল ১৮৮৯ সালে স্বাক্ষরিত একটি চুক্তি, ট্রিটি অব উজালে। এই চুক্তির মাধ্যমে ইতালি এবং ইথিওপিয়ার মধ্যে সীমানা নির্ধারণ এবং বন্ধুত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চুক্তির দুটি অনুলিপি তৈরি করা হয়েছিল, একটি ইতালীয় ভাষায় এবং অন্যটি ইথিওপিয়ার স্থানীয় আমহারিক ভাষায়। কিন্তু ইতালীয় আলোচক কাউন্ট পিয়েত্রো আন্তোনেলি চুক্তির ১৭ নম্বর অনুচ্ছেদে অত্যন্ত চতুরতার সাথে একটি ভাষাগত জালিয়াতি করেছিলেন। আমহারিক ভাষার চুক্তিতে ১৭ নম্বর অনুচ্ছেদে লেখা ছিল, ইথিওপিয়ার সম্রাট যদি চান তবে তিনি ইউরোপের অন্যান্য দেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইতালীয় সরকারের সাহায্য গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এটি ছিল মেনেলিকের জন্য একটি অপশন বা সুযোগ। কিন্তু ইতালীয় ভাষার অনুলিপিতে এই একই অনুচ্ছেদে লেখা ছিল, ইথিওপিয়ার সম্রাট ইউরোপের অন্যান্য দেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই ইতালীয় সরকারের মাধ্যমেই তা করবেন বা সাহায্য গ্রহণ করতে বাধ্য থাকবেন।
একটিমাত্র শব্দের এই হেরফেরের মাধ্যমে ইতালি আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে চাইল যে ইথিওপিয়া এখন থেকে ইতালির একটি প্রোটেক্টরেট রাষ্ট্র, অর্থাৎ ইথিওপিয়া তার স্বাধীনতা হারিয়েছে এবং ইতালির উপনিবেশে পরিণত হয়েছে। ইতালি এই চুক্তির কথা পুরো ইউরোপে প্রচার করে দিল, কিন্তু মেনেলিক যখন এই চক্রান্তের কথা জানতে পারলেন তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি ইতালীয়দের স্পষ্ট জানিয়ে দেন যে ইথিওপিয়া একটি স্বাধীন রাষ্ট্র এবং তিনি কোনো ইতালীয় জালিয়াতি মেনে নেবেন না। 1890 সালে মেনেলিক ইউরোপের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে, যেমন ব্রিটেনের রানী ভিক্টোরিয়া এবং জার্মানির কাইজারের কাছে সরাসরি চিঠি পাঠান, কিন্তু ইউরোপের নেতারা মেনেলিককে অবজ্ঞা করে বলেন যে চুক্তির শর্ত অনুযায়ী তাকে ইতালির মাধ্যমে যোগাযোগ করতে হবে। এই অপমানে মেনেলিক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। 1893 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে উচানের চুক্তি বাতিল বা ছিঁড়ে ফেলার ঘোষণা দেন। তিনি ইতালির রাজাকে একটি কড়া চিঠি লিখে জানান, আমার রাজ্য একটি স্বাধীন রাজ্য, আমি কখনোই ইথিওপিয়াকে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হতে দেব না। ঈশ্বর ইথিওপিয়াকে স্বাধীনতা দিয়েছেন এবং ঈশ্বরই এই স্বাধীনতা রক্ষা করবেন। এই ঘোষণার পর অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ। ইতালি তাদের অহংকার এবং ইউরোপের সামনে তাদের মর্যাদা রক্ষার জন্য 1895 সালে ইথিওপিয়া আক্রমণের নির্দেশ দেয়। শুরু হয় প্রথম ইতালীয় ইথিওপিয়ান যুদ্ধ। 1895 সালের শেষ দিকে ইতালীয় বাহিনী ইরিত্রিয়ার সীমান্ত পার হয়ে ইথিওপিয়ায় প্রবেশ করে। ইতালীয় বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ওরেস্তে বারাতিয়েরি। তিনি ছিলেন একজন অভিজ্ঞ সেনাপতি। তার ধারণা ছিল ইথিওপিয়ানরা হয়তো ছোট ছোট গেরিলা হামলা চালাবে, কিন্তু একটি বড় সম্মুখ যুদ্ধে তারা ইতালীয় ফায়ার পাওয়ার বা কামানের সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু মেনেলিকের কৌশল ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরো ইথিওপিয়া জুড়ে নেগারিদ বা বিশাল যুদ্ধে ডঙ্কা বাজানোর নির্দেশ দিলেন। এটি ছিল ইথিওপিয়ার 100 বছরের পুরনো এক ঐতিহ্য, যার মাধ্যমে সম্রাটের পক্ষ থেকে দেশের প্রতিটি কোণে যুদ্ধের ডাক দেওয়া হতো। মেনেলিক তার ঘোষণাপত্রে বললেন, শত্রুরা আমাদের দেশ দখল করতে এসেছে, আমাদের ধর্ম নষ্ট করতে এসেছে। যাদের সামর্থ্য আছে তারা অস্ত্র হাতে তুলে নাও, আর যাদের সামর্থ্য নেই তারা প্রার্থনায় যোগ দাও, কিন্তু কেউ ঘরে বসে থেকো না। এই একটি ডাকে পুরো ইথিওপিয়া যেন জেগে উঠল। উত্তরের তাইগ্রে, দক্ষিণের ওরোমা, গোজামের রাস এবং অন্যান্য সমস্ত প্রজাতি তাদের 100 বছরের দ্বন্দ্ব ভুলে গিয়ে মেনেলিকের বাহিনীতে যোগ দিল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মেনেলিক প্রায় 1 লাখেরও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে ফেললেন। এই বাহিনীর প্রায় 80,000 সৈন্যের হাতে ছিল আধুনিক রাইফেল। এই যুদ্ধে মেনেলিকের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা পালন করেছিলেন তার স্ত্রী সম্রাজ্ঞী তাইতু বেতুল। তিনি কোনো সাধারণ রাজমহিষী ছিলেন না, তিনি ছিলেন মেনেলিকের প্রধান সামরিক এবং রাজনৈতিক উপদেষ্টা। 1895 সালের ডিসেম্বরে ম্যাকেল নামক স্থানে ইতালীয়দের একটি শক্ত ঘাঁটি অবরুদ্ধ করে মেনেলিকের বাহিনী। ইতালীয়রা তাদের শক্তিশালী দুর্গের ভেতর থেকে কামানের গোলা ছুড়ে ইথিওপিয়ানদের আটকে রেখেছিল। তখন সম্রাজ্ঞী তাইতু এক ধুরন্ধর সামরিক চাল চালেন। তিনি তার নিজস্ব সেনাদের নিয়ে দুর্গের বাইরে থাকা পানির মূল উৎস বা ঝর্ণাটির দখল নিয়ে নেন। পানির অভাবে ইতালীয় দুর্গটি আক্ষরিক অর্থেই নরকে পরিণত হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ইতালীয়রা বাধ্য হয়ে আত্মসমর্পণ করে। মেনেলিক চাইলে তাদের সবাইকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি এক অদ্ভুত কূটনৈতিক শিষ্টাচার দেখালেন। তিনি ইতালীয় বন্দীদের নিরাপদে তাদের মূল বাহিনীর কাছে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। এর মাধ্যমে মেনেলিক ইউরোপকে দেখাতে চেয়েছিলেন যে তিনি কোনো বর্বর আফ্রিকান রাজা নন, বরং একজন সভ্য এবং আধুনিক সম্রাট। কিন্তু ইতালীয়রা এই বদান্যতাকে মনে করল মেনেলিকের দুর্বলতা। রোম থেকে ইতালির প্রধানমন্ত্রী ফ্রান্সেসকো ক্রিস্পি জেনারেল বারাতিয়েরিকে কড়া ভাষায় নির্দেশ দিলেন যে কোনো মূল্যে ইথিওপিয়ানদের উপর একটি চূড়ান্ত এবং ধ্বংসাত্মক আক্রমণ চালাতে হবে। এই রাজনৈতিক চাপের মুখেই জেনারেল বারাতিয়েরি তার জীবনের সবচেয়ে বড় এবং আত্মঘাতী সিদ্ধান্তটি নিলেন। তিনি আদর প্রান্তরে মেনেলিকের বিশাল বাহিনীর উপর আক্রমণের ছক কষলেন। পয়লা মার্চ 1896 সাল। দিনটি ছিল সেন্ট জর্জ ডে। সেন্ট জর্জ ছিলেন ইথিওপিয়ার রক্ষাকর্তা সন্ত। জেনারেল বারাতিয়েরি ভেবেছিলেন উৎসবের দিন হওয়ায় ইথিওপিয়ান সৈন্যরা হয়তো প্রার্থনা এবং উৎসবে ব্যস্ত থাকবে, তাই এটাই আক্রমণের সেরা সময়। 28 ফেব্রুয়ারি রাতে বারাতিয়েরি তার প্রায় 17,700 সৈন্যের বাহিনীকে 3টি মূল ব্রিগেডে ভাগ করে আদোয়ার পাহাড়ি গিরিপথগুলোর দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। তার পরিকল্পনা ছিল পাহাড়ের চূড়াগুলো দখল করে সেখান থেকে মেনেলিকের বাহিনীর উপর কামানের গোলা বর্ষণ করা। কিন্তু বারাতিয়েরি দুটি চরম এবং মারাত্মক ভুল করেছিলেন। প্রথমত,
তিনি মেনেলিকের বাহিনীর আসল আকার এবং আধুনিক অস্ত্রের পরিমাণ সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ভুলটি হল ইতালীয়দের কাছে থাকা ইথিওপিয়ার মানচিত্রগুলো ছিল সম্পূর্ণ ভুল। রাতের অন্ধকারে অচেনা এবং দুর্গম পাহাড়ি পথে ইতালীয় 3টি ব্রিগেড, যাদের নেতৃত্বে ছিলেন আলবের্তোনে, আরিমন্দি এবং দাবারমিদা, তারা এক অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মধ্যে কোনো রেডিও যোগাযোগ ছিল না। তারা ভুল পাহাড়ের চূড়ায় গিয়ে উপস্থিত হয় এবং নিজেদের মধ্যে বিশাল এক ফাঁকা জায়গা তৈরি করে ফেলে। ভোরের আলো ফোটার আগেই ইথিওপিয়ান গুপ্তচররা মেনেলিককে এই খবর পৌঁছে দেয়। মেনেলিক বুঝতে পারলেন শত্রুরা একটি সুসংগঠিত আক্রমণ করার বদলে নিজেরাই নিজেদের ফাঁদে আটকে গেছে। 1 মার্চ সকালে মেনেলিক তার 1 লাখ সৈন্যের বিশাল বাহিনীকে নির্দেশ দিলেন ইতালীয়দের বিচ্ছিন্ন হয়ে পড়া ব্রিগেডগুলোর উপর সর্বাত্মক আক্রমণ চালানোর জন্য। শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। ইথিওপিয়ান সৈন্যরা পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করলো। ইতালীয় কামানগুলো ফায়ার করার সুযোগ পাওয়ার আগেই ইথিওপিয়ান অশ্বারোহীরা আছড়ে পড়ল তাদের উপর। ইতালীয় জেনারেল আলবের্তোনের ব্রিগেডটি সবার আগে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আলবের্তোনে নিজে বন্দী হন। জেনারেল দাবারমিদা যখন আলবের্তোনেকে সাহায্য করার জন্য তার ব্রিগেড নিয়ে গিয়ে আসেন, তখন সম্রাজ্ঞী তাইতু তার নিজস্ব ব্যক্তিগত সেনাদল নিয়ে তাদের উপর হামলা চালান। দাবারমিদার বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। দাবারমিদা যুদ্ধে নিহত হন। দুপুর গড়িয়ে যাওয়ার আগেই ইতালীয় বাহিনীর প্রতিরোধ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ইতালীয়রা তাদের আধুনিক অস্ত্র, কামান এবং রসদ ফেলে পাহাড়ি পথ দিয়ে অন্ধের মতো পালাতে শুরু করে, কিন্তু ইথিওপিয়ান অশ্বারোহীরা তাদের ধাওয়া করে হত্যা করতে থাকে। মাত্র 6 ঘন্টার এই যুদ্ধে প্রায় 7,000 ইতালীয় সেনা নিহত হয়, বন্দী হয় 3,000 এবং বাকিরা কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচায়। ইতালীয় বাহিনীর কামানের গোলার আঘাতে ইথিওপিয়ানদেরও প্রায় 5 থেকে 6,000 সেনা প্রাণ হারায়, কিন্তু তাদের বিজয় ছিল নিরঙ্কুশ এবং চূড়ান্ত। আদোয়ার যুদ্ধে ইতালির এই শোচনীয় পরাজয়ের খবর যখন রোমে পৌঁছায়, তখন পুরো ইতালি জুড়ে শুরু হয় বিক্ষোভ। ইতালির সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে প্রধানমন্ত্রী ফ্রান্সেসকো ক্রিসপি বাধ্য হয়ে পদত্যাগ করেন। এরপর 1896 সালের অক্টোবরে ইতালি বাধ্য হয়ে ইথিওপিয়ার সাথে ট্রিটি অব আদিস আবাবা স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ইতালি উচালে চুক্তি সম্পূর্ণ বাতিল করে এবং ইথিওপিয়াকে একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। ব্রিটেন এবং ফ্রান্সও ইথিওপিয়ার সাথে স্বাধীন রাষ্ট্র হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়। সম্রাট মেনেলিকের এই মাস্টার স্ট্রোকের কারণেই ইথিওপিয়া হয়ে ওঠে আফ্রিকার একমাত্র দেশ যারা সরাসরি ইউরোপীয় পরাশক্তিকে যুদ্ধে পরাজিত করে নিজেদের স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হয়েছিল। আদোয়ার যুদ্ধের পর প্রায় 40 বছর ধরে ইথিওপিয়া ছিল সম্পূর্ণ স্বাধীন, কিন্তু ইতালীয়দের মনে আদোয়ার সেই অপমানের ক্ষত কখনোই শুকায়নি। তারা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিল। 1920-এর দশকে ইতালিতে বেনিতো মুসোলিনির নেতৃত্বে উত্থান ঘটে ফ্যাসিবাদের। মুসোলিনি স্বপ্ন দেখতেন রোমান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার, আর তার এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল ইথিওপিয়া। কারণ আদোয়ার পরাজয় ইতালির সামরিক অহংকারকে কলঙ্কিত করে রেখেছিল। মুসোলিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে এই অপমানের প্রতিশোধ নিতে হবে। 1935 সালের অক্টোবর মাসে কোনো প্রকার যুদ্ধ ঘোষণা ছাড়াই মুসোলিনির ইতালীয় বাহিনী ইথিওপিয়া আক্রমণ করে বসে। শুরু হয় দ্বিতীয় ইতালীয় ইথিওপিয়ান যুদ্ধ। এবার ইথিওপিয়ার সিংহাসনে ছিলেন সম্রাট হাইলে সেলাসি। ইথিওপিয়ানরা এবারও প্রবল বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু 1935 সালের ইতালি আর 1896 সালের ইতালি এক ছিল না। মুসোলিনি এই যুদ্ধে চরম বর্বরোচিত এবং আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেন। ইতালীয় যুদ্ধবিমানগুলো ইথিওপিয়ান সাধারণ মানুষ এবং সৈন্যদের উপর বৃষ্টির মতো মাস্টার্ড গ্যাস এবং ফসজিন নামক রাসায়নিক বিষ নিক্ষেপ করতে শুরু করে। এই রাসায়নিক গ্যাসে হাজার হাজার ইথিওপিয়ান অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে। সম্রাট হাইলে সেলাসি বাধ্য হয়ে দেশ ছাড়েন এবং 1936 সালে সুইজারল্যান্ডের জেনেভায় লিগ অব নেশনসের সদর দপ্তরে গিয়ে এক ঐতিহাসিক এবং আবেগময় ভাষণ দেন। তিনি বিশ্ব নেতাদের কাছে ইথিওপিয়াকে রক্ষার আবেদন জানান, কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স মুসোলিনিকে খেপাতে চায়নি। তারা ইথিওপিয়াকে কোনো সাহায্যই করেনি। 1936 সালের মে মাসে ইতালি ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা দখল করে নেয়। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পার্থক্য বুঝতে হবে। ইতালি 1936 থেকে 1941 সাল পর্যন্ত ইথিওপিয়া দখল করে রেখেছিল ঠিকই, কিন্তু ইতিহাসবিদ এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে উপনিবেশ বা কলোনি হিসেবে স্বীকৃতি দেন না। এটিকে বলা হয় মিলিটারি অকুপেশন বা সামরিক দখলদারিত্ব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অহরহই ঘটছিল। যেমন হিটলার ফ্রান্স দখল করেছিলেন।
এই 5 বছরে ইতালীয়রা কখনোই পুরো ইথিওপিয়াকে শান্ত করতে পারেনি। ইথিওপিয়ান আরবেনিয়জ বা দেশপ্রেমিক গেরিলারা পাহাড় এবং জঙ্গল থেকে ইতালীয় বাহিনীর উপর অনবরত হামলা চালিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে রেখেছিল। ইতালীয়রা কখনোই ইথিওপিয়ার জনগণের উপর তাদের পূর্ণ প্রশাসনিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। অবশেষে 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ বাহিনী এবং ইথিওপিয়ান গেরিলারা যৌথভাবে আক্রমণ চালিয়ে ইতালীয়দের ইথিওপিয়া থেকে চিরতরে বিতাড়িত করে। সম্রাট হাইলে সেলাসি সগৌরবে পুনরায় তার সিংহাসনে আরোহণ করেন। অর্থাৎ মুসোলিনির সেই আগ্রাসন ছিল একটি ক্ষণস্থায়ী দখলদারিত্ব মাত্র। তিনিও ইথিওপিয়াকে উপনিবেশে পরিণত করতে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। যখন পুরো আফ্রিকা মহাদেশ ইউরোপীয়দের বুটের নিচে পিষ্ট হচ্ছিল, তখন ইথিওপিয়া প্রমাণ করেছিল যে আফ্রিকানরাও চাইলে ইউরোপীয় পরাশক্তিকে পরাজিত করতে পারে। আদোয়ার যুদ্ধের সেই বিজয় পুরো বিশ্বে প্যান আফ্রিকানিজম বা আফ্রিকান ঐক্যের এক প্রবল চেতনার জন্ম দিয়েছিল। মার্কাস গার্ভে এবং ডব্লিউ.ই.বি. ডু বোইসের মতো কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মীরা ইথিওপিয়াকে কৃষ্ণাঙ্গদের মর্যাদা এবং স্বাধীনতার চূড়ান্ত প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। জামাইকার রাস্তাফারিয়ান ধর্মাবলম্বীরা তো ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসিকে স্বয়ং ঈশ্বরের অবতার বা মসিহ হিসেবে মানতে শুরু করেছিল। সবচেয়ে চমৎকার বিষয়টি খেয়াল করলে দেখবেন, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন আফ্রিকার অন্যান্য দেশগুলো একে একে ইউরোপীয়দের হাত থেকে স্বাধীনতা লাভ করতে শুরু করলো, তখন তারা নিজেদের জাতীয় পতাকার রং হিসেবে ইথিওপিয়ার পতাকার রঙগুলোকেই অর্থাৎ সবুজ, হলুদ এবং লালকেই বেছে নিয়েছিল। ঘানা, সেনেগাল, মালি থেকে শুরু করে ক্যামেরুন পর্যন্ত প্রায় প্রতিটি আফ্রিকান দেশের পতাকায় এই 3টি রঙের উপস্থিতি মূলত স্বাধীন এবং অপরাজিত ইথিওপিয়ার প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ। ইউরোপীয়দের সামরিক শ্রেষ্ঠত্বের যে মিথ তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সম্রাট মেনেলিক এবং ইথিওপিয়ার সাধারণ কৃষকরা আদোয়ার প্রান্তরে সেই মিথকে চিরতরে কবর দিয়ে ইতিহাস রচনা করেছিলেন। তারা দেখিয়েছিলেন আধুনিক অস্ত্র হয়তো যুদ্ধ জেতায় সাহায্য করে, কিন্তু অদম্য স্বাধীনতা স্পৃহা, দূরদর্শী নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের সামনে কোনো সাম্রাজ্যবাদী শক্তি শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য হতে পারে না।